তোমাকে মোর গানের তরি দিলেম খুলে, সাগর মাঝে ভাসিয়ে দিলেম পাল্টি তুলে। যেখানে ওই কোকিল ডাকে ছায়াতলে সেখানে নয়, যেখানে ওই গ্রামের বধূ আসে জলে সেখানে নয়, যেখানে নীল মরণ লীলা উঠছে দুলে সেখানে মোর গানের তরি দিলেম খুলে। এবার বিনা তোমায় আমায় আমরা একা, অন্ধকারে নাইবাকারে গেল দেখা। কুঞ্জবনের শাখা হতে যে ফুল তোলে এ ফুল এ নয়, বাতায়নের লতা হতে যে ফুল তোলে সে ফুল এ নয়। দিশাহারা আকাশ ভরা সুরের ফুলে সেই দিকে মোর গানের তরি দিলেম খুলে। শুরু হলো সৌমিত্র বসুর কথা শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। আজকে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বলি আজকের দিনটার কথা। আজকে শনিবার 27শে চৈত্র 1427, অবশ্যই সূর্যোদয়ের পরে, ইংরেজির 10ই এপ্রিল 2021, তিথি ফাল্গুন কৃষ্ণপক্ষ চতুর্দশী অহরাত্র, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, সূর্যোদয়ের সময় ভোর 5:24 হয়ে 54 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:51 হয়ে 16 সেকেন্ড। আজকে জন্মে মীন রাশি বিপ্রবর্ণ নরগণ। আজকের দিনেই আবির্ভূত হয়েছিলেন প্রখ্যাত নাটককার এবং সাহিত্যিক দীনবন্ধু মিত্র। তার জন্ম হয়েছিল 1236 বঙ্গাব্দে। প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা সংঘগুরু মতিলাল রায়ের তিরোভাব ঘটেছিল আজকের তারিখে 1959 খ্রিস্টাব্দে। শ্রী শ্রী তারকেশ্বর ধামে শ্রী শ্রী তারকেশ্বর শিব ঠাকুরের গাজন উপলক্ষে 5 দিবস ব্যাপী উৎসব ও মেলা আরম্ভ হওয়ার কথা আজকে। আপনাদের জানিয়ে রাখি আজকের দিনটার আরো কথা। 1887 খ্রিস্টাব্দে আজকের তারিখে প্রখ্যাত চিত্রশিল্পী যামিনী রায় জন্মগ্রহণ করেন। 1901 খ্রিস্টাব্দে আজকের তারিখে জন্মগ্রহণ করেন শিক্ষাব্রতী এবং কবি অমিয় চক্রবর্তী। 1976 খ্রিস্টাব্দে রবীন্দ্রসঙ্গীতজ্ঞ রাজেশ্বরী দত্ত প্রয়াত হন। 1627 খ্রিস্টাব্দে আজকের তারিখে ছত্রপতি শিবাজির জন্ম হয়। 1755 খ্রিস্টাব্দে আজকের তারিখে হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রের উদ্ভাবক হানিম্যান জন্মগ্রহণ করেন। 1809 খ্রিস্টাব্দে আজকের তারিখে বাংলার নবজাগরণের প্রাণপুরুষ বিশিষ্ট শিক্ষাব্রতী কবি সাংবাদিক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও জন্মগ্রহণ করেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের ঠিকানা হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এবার তাহলে একটু গান শুনে নেবার পালা। গানের পর ফিরে আসছে আজকের অনুষ্ঠান সূচি নিয়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। প্রথমে যেটা বলবার সেটা হচ্ছে যে রাজা আর সেই ঋষিকন্যা, এখন সে রানী হয়ে গেছে, তারা দুজনে মিলে তো এসে পৌঁছেছেন রাজধানীতে। কিন্তু পথে তো রাজা একটা কথা দিয়ে এসেছেন সেই রাক্ষসকে, সেইটা নিয়ে খুব চিন্তায় পড়ে গেছেন। এইখান থেকে বলবো আপনাদের গল্পটা। তারপরে চলে যাব প্রণমী তোমার এই পর্যায়ে স্বামী বিবেকানন্দের কথায়। স্বামী বিবেকানন্দের কিছু উপদেশ, হরিপদ মিত্রকে যে সমস্ত উপদেশ দিয়েছেন তিনি, তাই নিয়ে আরো কথা ছিল, কিন্তু আমরা সেই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আরেকজন মানুষের অভিজ্ঞতার জায়গায়। আরেকজন মানুষ খুব কাছ থেকে স্বামীজিকে দেখেছেন, তার নাম GS ভাটে, মহারাষ্ট্রের লোক। GS ভাটে
তার বাড়িতে কিছুদিন আতিথ্য গ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই সমস্ত অভিজ্ঞতা, তিনি কেমন চোখে দেখেছেন স্বামীজিকে, সেই সব আমি বলবো আপনাদের, তার লেখা ধরে আলোচনা করব। তারপরে তো হেমহাজীবনে গতদিনে যার কথা বলেছিলাম, তার নামটাই বলতে হবে। আচ্ছা, বলেই ফেলি, আপনারা সকলেই আন্দাজ করে ফেলতে পেরেছেন, তবু আরেকবার বলি, যথাসময় বলবো, এখন নয়। তারপরে হেমহাজীবনের যে নতুন গল্প, সেই গল্পটি পাঠিয়েছেন, খুব চমৎকার গল্প, পাঠিয়েছেন শৈবাল দত্ত, ডোমজুড়, হাওড়া থেকে। শৈবালবাবু, আপনি এবং আপনার বন্ধু বান্ধব এবং শরণাগতে যারা শ্রোতা, তারা সবাই শুনবেন শৈবালবাবুর পাঠানো খুব চমৎকার একটি গল্প, খুব মানবিক একটি গল্প। আমার তো চমৎকার লেগেছে গল্পটা। তারপরে চিঠিপত্রের উত্তর, এবং চিঠিপত্রের উত্তরের শেষে নেপাল ভ্রমণ শেষ। এবার এক নতুন জায়গায় যাব। সেই নতুন জায়গাটার কথাও বলেছেন একজন, সেই নতুন জায়গাটার কথা বলেছেন বিমল কুমার বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন তিনি খুব ঘুরে বেড়াতে ভালোবাসেন। এই জায়গায় তিনি গিয়েছেন, কিন্তু খুব ভালো করে দেখতে পারেননি, তাড়া ছিল। ঠিক আছে, আমি বরং তার বদলে আমি দেখি। এই হলো তাহলে আজকের অনুষ্ঠান সূচি। এরপর গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন, বেতাল পঞ্চবিংশতির গল্প। আমি আছি আপনাদের সঙ্গে সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ আমি আপনাদের সৌমিত্র বসু। এখন শুরু হতে চলেছে পুরাণ চিরন্তন, বেতাল পঞ্চবিংশতির গল্প। রাজা ঋষিকন্যা তো বলার ঠিক হবে না, এখন সে রানী হয়ে গেছে। জঙ্গলের মধ্যে দিয়ে দুজনে রাজধানীতে ফিরছেন, এমন সময় এক রাক্ষস এসে বলল সে রানীকে খাবে। মনে পড়ছে? শেষে যেটা রফা হলো, নরমাংসের ওপরে তো রাক্ষসের বড্ড লোভ। এখন রাজা যদি কথা দেয় কোনো 12 বছরের ব্রাহ্মণ সন্তানের মুন্ডু কেটে সেই রাক্ষসকে দেবে, তাহলে তার বউকে ছেড়ে দিতে পারি। রাজার তো তখন সাংঘাতিক অবস্থা। আরে, নতুন বিয়ে করা বউ, তাকে বাঁচাবার জন্য রাজি তো হতেই হবে। রাজি হয়ে গেলেন। বেশ, তাই হবে। আমি রাজধানীতে ফিরি, তার 7 দিন পরে তুমি আমার কাছে এসো। সেদিন আমি তোমাকে তোমার কথা মতো ব্রাহ্মণ সন্তানের মাংস খাওয়াবে। 12 বছর বয়সী ব্রাহ্মণ সন্তানের মাংস খাওয়াবো আমি তোমাকে। রাক্ষস তো এই কথা শুনে রাজাকে ছেড়ে দিল। হাঁটতে হাঁটতে রাজা আর রানী এসে পৌঁছলেন রাজধানীতে। তখন সে কি হুল্লোড় হলো তা তো আপনারা আন্দাজ করতেই পারছেন। কিন্তু রাজার মনে তো শান্তি নেই। তিনি তো তার প্রতিজ্ঞার কথা ভুলতে পারছেন না। এই তো এইবার 7 দিন কেটে গেল প্রায়। রাক্ষস আসবে তার দাবি নিয়ে, তাকে 12 বছরের ব্রাহ্মণ সন্তানের মাংস খাওয়াতে হবে। কি করে পাবো সেই মাংস? কি করে? রাজা তার প্রধানমন্ত্রীকে ডেকে পাঠালেন, সব কথা খুলে বললেন। বলছে, এখন তুমি আমাকে বলো আমার কি করা উচিত। আমি রাজা, আমি কি কোনো ব্রাহ্মণকে বলতে পারি তোমার ঘরে যদি 12 বছরের কোনো শিশুপুত্র থাকে তাহলে তাকে দাও, আমি তাকে রাক্ষসের হাতে তুলে দেব? সে তো আমাকে অভিশাপ দেবে। মন্ত্রী বললেন, আপনি চিন্তা করবেন না মহারাজ, এ ব্যাপারে পুরো দায়িত্ব আপনি আমার উপরে ছেড়ে দিন। বেশ, তাই হোক। তবে এই নিয়ে আমি আর মাথা ঘামাবো না মন্ত্রী, তোমার যা মনে হয় তুমি তাই করো। এদিকে মন্ত্রী তো অনেক ভেবে চিন্তে একটা উপায় বার করলেন। কোন ব্রাহ্মণ যদি নিজের হাতে তার শিশু সন্তানকে রাক্ষসের হাতে তুলে দেয় তাহলে তো আর কোনো চিন্তার ব্যাপার নেই। কিন্তু সে তো অসম্ভব ব্যাপার। কোন বাবা মা কি এমন কাজ করতে পারে? কে পারে? মন্ত্রী হলেন বহুদর্শী মানুষ, তার অভিজ্ঞতা প্রচুর। তিনি জানেন মানুষ পারে না এমন কোনো কাজ নেই, শুধু তাকে দিয়ে পারাতে হয়। তিনি একটা
মানুষ প্রমাণ সোনার মূর্তি তৈরি করালেন, তারপর তাকে পরিয়ে দিলেন বহুমূল্য সব অলংকার, আর সেটা শহরের মাঝখানে একটা 4 মাথার মোড়ে স্থাপন করলেন। তারপর প্রচার করে দিলেন যে ব্রাহ্মণ তার 12 বছরের শিশুপুত্রকে রাক্ষসের হাতে তুলে দিতে রাজি হবে তাকে এই গয়নাগাটি শুদ্ধ সোনার প্রতিমা দিয়ে দেওয়া হবে। সে কি আর কেউ রাজি হয় না? হলো এক ব্রাহ্মণ রাজি হলো, কিন্তু তার কথা আজকে নয়, আগামীকালও নয়। আগামীকাল তো রবিবারের শরণাগত অন্যরকম শরণাগত, আপনারা সকলে জানেন। সোমবারে সেই ব্রাহ্মণের কথা শোনাবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। বলেছি যে সূত্র থেকে, মানে হরিপদবাবু সেই অভিজ্ঞতার কথা তো বিস্তারিতভাবে লিখে রেখে গেছেন, তারই কিছু কিছু শুনিয়েছি আপনাদের। মানে স্বামীজি কেমন করে উপদেশ দিতেন, কেমন করে ধর্মের ব্যাখ্যা করতেন, নানা বিষয়ে তিনি কেমন করে বুঝিয়ে বলতেন, সেসব নিয়ে তো আমরা বেশ অনেকদিন কথাবার্তা বললাম। বলুন, এইবারে আসি আর একজনের অভিজ্ঞতার কথায়। তার নাম GS ভাটে। তার বেলগাঁওয়ের বাড়িতে কিছুদিন ছিলেন স্বামীজি। দেখা যাক ভাটের অভিজ্ঞতা কিরকম। একবার আগে তো একটু গান শুনে নিতে হবে নাকি? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন সময় প্রণমী তোমারের। স্বামী বিবেকানন্দের কথা হচ্ছে। ভাটে মহারাষ্ট্রের লোক, তার বাড়িতে স্বামীজি অতিথি হয়ে আছেন। তো ভাটের প্রথমেই চোখে পড়েছিল স্বামীজির পোশাকটা খুব অন্যরকম। মানে তার পোশাক ঠিক সাধু সন্ন্যাসীদের মতো নয়। না, স্বামীজি তখন গেরুয়া পরেন, কিন্তু গেরুয়াটা পরেন যে গেরুয়া রঙের বেনিয়ান বা ফতুয়া। আর ফতুয়া পরা কোনো সন্ন্যাসীকে ভাটে আগে কখনো দেখেননি। দেখে এই মানুষটিকে তার খুব আলাদা মনে হলো। তখন সন্ন্যাসীরা তো সাধারণত দণ্ড ব্যবহার করেন, স্বামীজি কিন্তু দণ্ড ব্যবহার করতেন না। হাতে নিতেন একটা এই ছড়ির মতো লম্বা একটা লাঠি, যেটা কোনো অবস্থাতেই দণ্ড নয়। স্বামীজির ঝোলায় ভাটে দেখেছিলেন একটা কমণ্ডলু, একটা ছোট্ট গীতা আর 2-4টে বই। স্বামীজি খুব ভালো ইংরেজি বলতে পারতেন, আর জলের মতো বলতে পারতেন। হিন্দিও খুব ভালো বলতে পারতেন। তবে যেহেতু ভাটে হলেন মারাঠি, তাই তার বা তাদের সঙ্গে কথা বলবার সময় তিনি ইংরেজিতেই কথা বলতেন। ভাটে এটা বিশেষ করে বলেছেন কারণ এর আগে তিনি কখনো কোনো ইংরেজি বলা সন্ন্যাসীকে দেখেননি। না, চমকের এখানেই শেষ নয়। নতুন এসেছেন তো, বাড়িতে খাওয়া দাওয়া হলো। এবারে স্বামীজি জিজ্ঞেস করলেন, একটু পান বা সুপুরি কিছু পাওয়া যাবে? আসলে সন্ন্যাসীদের তো এরকম সমস্ত বিলাসিতা থাকে না, মানে থাকতে নেই বলেই আমরা জানি। স্বামীজি কিন্তু এই সমস্ত বিলাসিতাকে একদম প্রশ্রয় দিতেন না। দেহকে কষ্ট দিতে হবে সন্ন্যাসী হতে চাইলে তিনি এই ধরনের মতে বিশ্বাসই করতেন না। সেটা আমরা আগে দেখেছি। বলুন, পরের দিকে ওই ভাটে বলছেন যে তিনি পান সুপুরি তো বটেই, একটু দোক্তাও খেতেন। এমনকি এটা তো আমরা সবাই জানি স্বামীজি ধূমপান করতেন, ধূমপান করতে খুব ভালোবাসতেন। আসলে শ্রীরামকৃষ্ণের সঙ্গে যোগাযোগ হবার আগে তো তিনি একজন সাধারণ মানুষই ছিলেন। অন্তত নিজের ভেতরে ভেতরে যে বিপুল ক্ষমতা নিয়ে এসেছেন তার কোনো প্রকাশ তার মধ্যে ঘটেনি। তিনি নিজে সে ব্যাপারে সচেতন ছিলেন এমনটা মনে হয় না। শ্রীরামকৃষ্ণ এবং নিশ্চয়ই তার গুরু ভাই তাদের সাহচর্য তাকে অনেকটা পাল্টে দিয়েছিল, কিন্তু এইরকম ছোটখাটো দু একটা অভ্যেস তাকে স্বামী বিবেকানন্দ ছেড়ে দিতে পারেননি। না, তিনি এই সমস্ত অভ্যাসকে তো দূষণীয় বলে মনেও করতেন না। আসল কথাটা হলো মন, সেটা যেন ঠিক পথে চলে। ওই এক আধটা বাইরের অভ্যেসও কিছু যায় আসে না। যেমন ধরুন, খাওয়ার ব্যাপারে তার কোনো বাজ বিচার ছিল না। কার হাতে খাচ্ছেন সে ব্যাপারে তো ছিলই না। মানে এই ভাটের বাড়িতে যখন তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলো, তখন তিনি অবলীলাক্রমে বললেন,
আমি বহুবার মুসলমানের হাতের খাবার দাবার খেয়েছি। তাহলে তার জীবন তো এইভাবেই অস্পৃশ্যতার বিরুদ্ধে আমাদের শিক্ষা দেয়। আমরা কি তার স্বভাবের এই দিকগুলো খুব মেনে নিই ভেতরে ভেতরে? আপাতত গানের পর নতুন পর্ব হে মহাজীবন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মহাজীবন তার নামটা বলা হবে, কিন্তু বলে দিতে হবে কার গল্প বললাম গতকালের হে মহাজীবনে। হ্যাঁ, এই তো খুব বিখ্যাত গল্প। আমি সত্যি কিনা জানি না, সত্যি কিনা একটু একটু সন্দেহ যে হয় না এমনটা নয়। তবে বিখ্যাত মানুষ তো, নানান রকম কিংবদন্তি তো এই ধরনের মানুষকে নিয়ে তৈরি হয়ে উঠে। মানে সত্যি কি গাড়ির ড্রাইভারকে দিয়ে অমন করে বক্তৃতা দেওয়ানো যায়? বিশেষ করে এই মানুষটি এত বর্ণময় চরিত্র ছিলেন, এত রকমের সব গল্প ছিল তাকে নিয়ে, তার মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যে বার করা খুব কঠিন। যাকে নামটা এবার বলেই ফেলি, অ্যালবার্ট আইনস্টাইন। জানতেন তো, বুঝতে পেরে গিয়েছিলেন, বলুন। কিন্তু না, এই নিয়ে কথা বলবার আগে আমরা চলে যাই শৈবাল মিত্র, না মাফ করবেন, শৈবাল দত্ত। শৈবাল দত্ত ডোমজুড় হাওড়া থেকে হে মহাজীবনে এবারের কাহিনীটা পাঠিয়েছেন, সেটা পড়ে শোনাবো। কিন্তু তার আগে একটু গান শুনে নেব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তারপর হে মহাজীবনের নতুন গল্প। সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। যেটা বলছিলাম, হে মহাজীবনে এবারের গল্পটা পাঠিয়েছেন শৈবাল দত্ত ডোমজুড় হাওড়া থেকে। মোকামাঘাট রেল স্টেশনের কাজ চলছে, প্রচুর শ্রমিক, সব মিলিয়ে 180 জন শ্রমিক কাজ করছে। তাদের কাজ হলো গুদাম থেকে টন টন মাল ট্রেনে চাপিয়ে পাঠিয়ে দেওয়া। এই একটা লট চলে গেল, একটু পরে আর একটা ট্রেন আসবে, সেখানে আবার মাল তুলে দিতে হবে, তারপরে আবার মাল তুলে দিতে হবে। খুব দায়িত্বের কাজ, আর কাজ ঠিক মতো হচ্ছে কিনা সেটা দেখবার জন্য একজন সাহেব তাকে নিযুক্ত করা হতো, মানে এলাহি কাণ্ড যাকে বলে। তো এই কুলিদের তত্ত্বাবধান করতেন যে সাহেব, তিনি বদলি হয়ে গেলেন। তার জায়গায় এলেন এক নতুন সাহেব, একদম বাচ্চা, নাকি 21 বছর বয়স তখন। ঝকঝক করছে চোখ মুখ, হেসে হেসে কথা বলেন, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন না, ভারী ভালো মানুষ। কুলিদের দিয়ে কাজ করাতে গেলে অনবরত মুখ খারাপ করতে হয়, দাঁত খিঁচুতে হয়, তা না হলে তাদের শায়েস্তা করা যায় না, এমনটাই তো ধারণা ছিল সবাইকার। না, এখনো যে নেই তা নয়, কিন্তু এই সাহেব ওসব নিয়ম কানুন কিছু মানেন না। তবু তার ব্যবহারের মধ্যে কি একটা আছে, শ্রমিকেরা কাজে ফাঁকি দেয় না, মানে দিতে পারে না। কারণ সাহেব তো আর তার ক্যাম্পে তাঁবুর মধ্যে বসে থাকেন না, তিনিও শ্রমিকদের সঙ্গে সারাদিন ধরে খেটে যাচ্ছেন, কার কোথায় কি অসুবিধে হচ্ছে দেখছেন, তার প্রতিকার করবার জন্য চেষ্টা করছেন। আবার কেউ যদি একটু কাজে ফাঁকি দেবার চেষ্টা করলো, ঠিক সেইখানে এসে দাঁড়িয়েছেন সেই ছোকরা সাহেব, কিছুই না বলে অনেক কথা বলছেন, কাজে ফিরে যেতে হয়। এমনি করে দিন যায়, হপ্তা শেষ হলো, এবার মজুরেরা সব টাকা পাবে, কিন্তু টাকা এলো না। না, অন্য কোন সাহেবের ব্যাপার হলে হয়তো এতক্ষণে হুলস্থুল কাণ্ড বেঁধে যেত, কিন্তু এই সাহেবকে নিয়ে তেমন কিছু করতে কোথাও বাধো বাধো থাকে। এদিকে সাহেব তো পড়েছে মহা মুশকিলে। আসলে এই কাজটা যে ঠিকাদার চালাচ্ছিল তাকে বদলে দেওয়া হয়েছে, তার খরচের হিসেবপত্র মিলছে না, ফলে সমস্ত পেমেন্ট আটকে আছে। কিন্তু সে কথা শ্রমিকরা শুনবে কেন? তোমার হিসেবের গোলমাল বলে আমি না খেয়ে থাকবো, এটা তো হতে পারে না। ভেতরে ভেতরে রাগ জমে উঠতে লাগলো, ফেটে পড়বার অপেক্ষা। এমন সময় একদিন রাত্রির বেলা একজন কুলি সর্দারের চোখে পড়ল সাহেবের তাঁবুতে কাপড় ঢাকা দিয়ে কি যেন একটা যাচ্ছে।
খাবার, আমাদের ভুখা পেটে রেখে নিজের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করছো তুমি? হ্যাঁ, বাইরে তো এমন মিষ্টি মিষ্টি কথা, ভেতরে সবাই সমান। সর্দার আরো কিছু লোক জোগাড় করলো। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই খেতে বসেছে সাহেব। চলো, আজ হাতে নাতে ধরবো। হুড়মুড় করে ঢুকে পড়লো ঘরে। কি খাচ্ছ সাহেব? সাহেব মুখ তুলল, বোকার মতো হাসল। তার সামনের প্লেটে একটা মুঠে পোড়া রুটি আর আধ বাটি ডাল। শেষ হলো হে মহাজীবন। এবার আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিগ এফএম এ প্রথম চিঠিটা পড়ি। আপনাকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই, চিঠি লিখতে আজ আবার বসলাম। জানি না পড়বেন কিনা, পড়ে ফেললাম। আজ উপগ্রহ ইতিহাস নিয়ে কি সুন্দর উপস্থাপনা। এই ধরনের ইন্সপায়ারিং ইনসিডেন্ট শুনে যে শিক্ষা আপনি নেক্সট জেনারেশনকে তুলে দিচ্ছেন না, তা এক কথাতে অতুলনীয়। অনামিকা ভট্টাচার্য, বেহালা। আপনার ভালো লেগেছে, এটাই আমার পুরস্কার। আর কি বলবো। পরে চিঠি। নমস্কার বড়দা, আশা করি ভালো আছেন। আমি আপনার শরণাগতর একনিষ্ঠ ভক্ত। শরণাগত সত্যিই জীবনের সহজ পাঠ। আপনার বাচনভঙ্গি শরণাগতকে আরো প্রাণবন্ত ও সাবলীল করে তোলে। আপনার সহজবোধ্য ব্যাখ্যা অনেক মানুষের জীবনে চলার পথে সহযোগী হয়ে উঠুক। বাইরে দূরেতে রাজস্থানের কর্ণী মাতার মন্দিরের কথা খুব ভালো লেগেছে। সত্যি অসাধারণ একটি মন্দির। রবি ঠাকুরের বহুদিন ধরে কবিতা মনে পড়ে যায় বাইরে দূরে শুনলে। প্রণমিত মারেতে স্বামী বিবেকানন্দ এবং হরিপদ মিত্র আলাপচারিতা ও কথোপকথন খুবই শিক্ষণীয়। হে মহাজীবন অনুপ্রেরণা যোগায় আমার মনে। আপনি ভালো থাকবেন বড়দা। শরণাগত ও তার সব শ্রোতাদের দীর্ঘায়ু কামনা করি। গৌরী গোস্বামী, পশ্চিম সূর্যপুর, তালতলা, বারাসাত। সবই তো ধরে 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 ভালো বলেছেন। কাজী কাজী ভালো 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 ভালো, খুব ভালো। ঝামেলা ঝঞ্ঝাট মিটে গেল। ঠিক আছে, এমনি করেই সঙ্গে থাকবেন। ভালো লাগার কথাটা যেমন জানিয়েছেন, তেমনি খারাপ লাগার কথাটাও বলবেন, কিন্তু ওইটা আমার মনে দুঃখ হবে বলে চেপে যাওয়ার চেষ্টা করবেন না, কেমন? পরে চিঠি, আর একটা চিঠি পড়ি। প্রিয় সৌমিত্র বাবু, প্রথমেই আপনার অনন্য সাধারণ উপস্থাপনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রতিদিন সকালটা এইভাবে শুরু করার পথ দেখিয়ে এফএম কর্তৃপক্ষ এবং আপনি সত্যি একটা দৃষ্টান্ত তৈরি করছেন। আজকের অবিশ্বাসী ভোগ সর্বস্ব জীবন পথে আপনার অনুষ্ঠান একটি আদর্শ বিকল্প। অনুরোধ করি, প্রতিদিন যদি কথামৃত থেকে একটু পাঠ হয়, প্রতিদিন যদি কৃষ্ণ নামে অনুষ্ঠান শেষ হয়। নমস্কার, ডক্টর সুশান্ত মুখার্জি, নারায়ণপুর, কাকিনাড়া, উত্তর 24 পরগনা। না, আজকের অবিশ্বাসী ভোগ সর্বস্ব এই যে প্রজন্ম, তাদের মধ্যে কতজন শরণাগত শোনেন এবং সেই অনুষ্ঠান তাদের কতটা প্রভাবিত করতে পারে আমি জানি না, আমি বলতে পারবো না। কিন্তু কোথাও একটা হয়তো কাজ করে। সেটা আমার গুণপনায় কিছু নয়, কিন্তু মানুষের মনের ভেতরে কোনো একটা জায়গা থেকে ঘা দিতে পারলে সেই মনের ভেতরে তো একটা সাড়া জাগে, এই আর কি। কথামৃত থেকে পাঠটা শরণাগত সৌমিত্র বলে একটি অনুষ্ঠান হয় প্রত্যেকদিন রাত্রি 9:30টার সময়, মোটামুটি প্রত্যেকদিন রাত্রি 9:30টার সময়। সেইটা শুরু হয় কথামৃত পাঠ দিয়ে। আর এই যে বলি আপনি ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই কথার মধ্যেই তো কৃষ্ণ আছেন কোথাও, তাই না? তাহলে শেষ করলাম চিঠিপত্রের উত্তর। এবারে আমরা চলে যাব বাইরে দূরে, এ পর্যায়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তার আগে গান।
শরণাগতে একেবারে শেষে বাইরে দূরে। সীতার পাতাল প্রবেশের গল্প তো আমরা সবাই জানি, কত কত যুগ ধরে চলে আসছে এই গল্প। আজকের দিনের কোন লেখক হয়তো হয়তো কেন নিশ্চয় এর মধ্যে এক অপমানিত নারী তীব্র ধিক্কার বা প্রত্যাখ্যানের রূপ খুঁজে পাচ্ছেন। কিন্তু আমাদের এই শরণাগতের একজন ভবঘুরে শ্রোতা, আপনারা তার নাম জানেন, বিমল কুমার বন্দ্যোপাধ্যায়, ঘুরে ঘুরে বেড়াতে ভালোবাসেন, আর মাঝে মাঝে সেই ঘুরে বেড়ানোর খবর লিখে পাঠান হোয়াটসঅ্যাপে, আমি পড়ি, আপনারা শোনেন এবং প্রশংসা করেন। তা বিমলবাবু এইবার একটা জায়গার কথা পাঠিয়েছেন যেখানে সীতার পাতাল প্রবেশ হয়েছিল। চল সেখান থেকে ঘুরে আসা যাক। পাতাল প্রবেশ যেখানে ঘটেছিল জায়গাটার নাম সীতামাঢ়ি। বারাণসী আর এলাহাবাদের মাঝামাঝি ভদোহি বলে একটা জায়গা আছে, সেখান থেকে সীতামাঢ়ি ওই 15 কিলোমিটারের মতো। 2 নম্বর জাতীয় সড়ক দিয়ে যেতে পারেন, ট্রেনে গেলে আপনাকে নামতে হবে জাঙ্গিগঞ্জ নামে একটা জায়গায়। তো এখানে সীতার পাতাল প্রবেশ হয়েছিল। সেই পাতাল প্রবেশের কাহিনীটা একটু মনে করিয়ে দিই কেমন। এই কাহিনীর সঙ্গে মূল যে রামায়ণের গল্প সেটা পুরোটা মিলবে না। এই সুযোগে একটা কথা শুনিয়ে দিই আপনাদের, যদিও আপনারা অনেকেই ব্যাপারটা জানেন। রামায়ণ কিন্তু একটা নয়, যুগে যুগে নানান রকম সব রামায়ণ লেখা হয়েছে, তাদের একটার সঙ্গে অন্যটার বিস্তর অমিল, এবং স্থানীয় নানান রকম গল্প কথা ঢুকে গেছে সেই সব রামায়ণে। মানে আপনি যদি বাল্মীকি রামায়ণের সঙ্গে কৃত্তিবাসের রামায়ণের মিল খুঁজতে যান তাহলে বোকা বনে যাবেন। আর তুলসীদাস অনেক জায়গায় একদম আলাদা। এই 3টে নাম আপনাদের খুব চেনা, তাই বললাম। এর বাইরে আরো অজস্র রামায়ণ আছে, তাই নিয়ে কথা বলতে বসলে তো মহাভারত হয়ে যাবে। যাকে ওই সীতামাঢ়ির গল্পটা বলি। রাম তো সীতাকে নির্বাসনে পাঠিয়েছেন, সীতা বাল্মীকির কাছে আছেন। সেখানে সীতার 2টি ছেলে হয়েছে, যমজ, লব আর কুশ, এটা আপনারা জানেন। এদিকে রাম তো রাবণকে হারিয়ে দিয়ে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছেন। অশ্বমেধ যজ্ঞ ব্যাপারটা কি তা তো আর আমাদের শরণাগত শ্রোতাদের বলে দিতে হবে না। সোজা কথায় একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হয়েছে, তার আগে পুজো আচ্ছা যাগযজ্ঞ এসব করা হয়েছে। এবার সেই ঘোড়াটা ইচ্ছে মতো হাঁটবে, দৌড়বে, যেখানে ইচ্ছে যাবে। যে যে দেশে যাবে সেই সেই দেশের মানুষ, রাজা যদি ঘোড়াকে ছেড়ে দেয়, তার মানে তারা রামের বশ্যতা স্বীকার করলো, রামকে তাদের প্রভু বলে স্বীকার করে নিল। আর যদি লাগাম ধরে ঘোড়াকে কেউ আটকায়, তখন তার সঙ্গে যুদ্ধ। তো এই ভদোহির কাছে এখন যার নাম বারিপুর, সেই বারিপুরে যখন ঘোড়া পৌঁছেছে, কোথা থেকে 2টো বাচ্চা ছেলে এসে লাগাম আটকালো। এই অশ্বমেধের ঘোড়া, তারা ছাড়বে না। বাবা বাছা করে অনেক বোঝানো হলো, এই ঘোড়ার লাগাম ধরতে নেই, এই ঘোড়া হচ্ছে ইত্যাদি 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 ইত্যাদি। সেই 2টি ছেলে তো সহজে ছাড়বে না। যুদ্ধ শুরু হলো। কি কাণ্ড! যুদ্ধে সবাই হেরে যাচ্ছে যে ওই 2 বালকের কাছে। লক্ষণ এলো, হেরে গেল। শত্রুঘ্ন এলো, হেরে গেল। সুগ্রীব, নল, নীল সব হেরে যাচ্ছে। কি ব্যাপারটা কি? বাচ্চা 2টো কে? রামচন্দ্র তখন নিজে এসে দাঁড়ালেন যুদ্ধক্ষেত্রে। এইবার বাপ বেটার যুদ্ধ। শুধু একটাই কথা, বাবা আর 2 ছেলে তারা কেউ কারুর পরিচয় জানে না, কিন্তু দেবতা, দানব, যক্ষ, রক্ষ, কিন্নর এরা তো জানেন। তারা সবাই ভিড় করে দাঁড়ালেন আকাশে। সেই যুদ্ধের ফল কি হয়েছিল তা আপনারা জানেন, আমিও জানি। কিন্তু তবু সোমবারে সেই প্রসঙ্গটা নিয়ে 2টো কথা নিশ্চয়ই বলবো 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আপাতত বিদায়ের আগে আপনাদের মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন, শরণাগত।